রাজনীতিতে শেষ বলে ভালোই তো বুঝেন। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, আপনি কিভাবে দেখছেন? আপনারা যেমনি দেখেন আমি এমনিই দেখি। আপনাদের যেমন দুইটা চোখ, আমারও কি দুইটাই চোখ। শোনেন, বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, রাজনীতিতে শেষ বলে ভালোই তো বুঝেন। রাজনীতিতে শেষ বলে, আচ্ছা বুঝেন, কথার কথা আর কি, আপনারা গায়ে লাগায়েন না। বাংলাদেশে একটা দল ছিল, বাংলাদেশ জামাতে ইসলামী, আপনাদের মনে আছে? এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ? 1 তারিখ। আন্তাজি কয় তারিখ? 1 তারিখ। তো যারা নিষিদ্ধ করলেন তারা কি 1 তারিখে ক্ষমতা পাইছে না আরো 17 বছর আগে আইছে? তো 17 বছর আগে যদি আইসা থাকেন, 17 বছর পরে আইয়া 1 তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন? তাও আবার নির্বাহী আদেশে। নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন বোধহয়, গায়ে পড়ে আদেশ দেওয়া। আমার ইচ্ছা আমি এখানে সুবেদারের নামাজ পড়তে দেবো না, এটা আমার ইচ্ছা। এটারে কয় নির্বাহী আদেশ। মিয়া বুঝেন না, এটা কোনো আইন না। তা আপনি যে 1 তারিখে নিষিদ্ধ করলেন, রাজনীতিতে শেষ বলে 5 তারিখে আপনিই নিষিদ্ধ। এটা কোনো আমি বৎসনা দিচ্ছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে। এই জন্য এত লাফায়েন না, এত লাফায়েন না। যারা এখন চলে গেছে তারা তো এদেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি অত্যাচারী হইেন না, আপনি তাদের উপরে প্রতিশোধ নিতে যাইয়েন না। তো ডক্টর ইউনূসের ব্যাপারে প্রশ্ন করছেন। ডক্টর ইউনূস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। বিশ্বাস করেন, আমি করি না। যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন, এটা আমি সমর্থন করি না, এটা আমি বলবই। কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, যে এতে কোনো সন্দেহ, তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ নেই। আপনি ব্যারিস্টার আন্দালিব পার্থ বোধহয় বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড় জোর ভিআইপি ফোন, কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে। এ কথা কিন্তু সত্য, সারা পৃথিবী তাকে চিনে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন, এইটা ওনার জন্য বড় কিছু না, কারণ এর চেয়ে বড় কিছু উনি আগেই পাইয়া রাখছে। কথা কি বুঝাইতে পারলাম? তবে আমরা চাই, তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল, যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই, আমি চলে যাব। বলছে কি না? সবাই যেমন ভারত, ডক্টর ইউনূসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যে না, বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে। তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে, আমিও এই চোখেই দেখি। এখানে একটা প্রশ্ন আসছে, ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ, এই থেকে আমাদের কি শিক্ষা? ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না, ছাত্ররা এখন দেশও চালাইতেছে। এটা আপনারে আমারে লজ্জা দিছে। কি দিছে? মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে 5 কোটি পাওয়া যায়, 10 কোটি পাওয়া যায়, বড় বড় বাংলা বানাইছে, তাদেরকে লজ্জা দিছে ছাত্ররা। ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির চাক্কা মুড়া। কথা বল না কে? কি মুড়া? চাক্কা মুড়া। মানে কি? আচ্ছা আপনারা একটা কথা বলি, আমি যখন গাড়ির থাকি না, এটা আমার ড্রাইভার এনে আছে, আমি যখন গাড়ির থাকি না তখনই গাড়ি ধরে, এটা একটা সমস্যা। যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি, 5 জায়গায় গাড়ি আটকাইছে। কয় জায়গায়? তো আমার পরিচয় পাইছে, 5 জায়গায় ছাড়ছে। কিন্তু একবার আমি গাড়িতে নাই, রুবেল আছে আর আমার সহকারী আছে। এখন আমি গাড়িতে নাই, গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব ঠিক আছে, চাক্কা নাকি মোড়া। হ্যাঁ, পরে তারা আমাকে ফোন লাগাইছে, পরে আমার সাথে খুব ভালো ব্যবহার, হুজুর কেমন আছেন এই সেই, কিন্তু ফোনটা কাটটা ওরা কয় চা পানি টিয়া দিয়ে যাও।
এ ছাত্ররা এগুলাকে শিক্ষা দিছে কেমনে ট্রাফিক করতে হয়। আমি তাদের উপরে প্রাউড ফিল করি। এদের দ্বারা কিছু সম্ভব, এদের দ্বারা পেছনে আর যাইয়েন না। 24 সাল থেকে সামনের দিকে তাকান। আগে যারা লুটতরাজ করছে আমরা কারোরই চাই না। এই পিঠ আর ওই পিঠ বলেন কোনোটাই কি চাই না। আমরা পরিবর্তন চাই। আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে 2 টাকার অপরাধে জড়িত হয় না। এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকেরা এখন। কথা কি বুঝেন? আমি গত জুমায় বলেছিলাম আমি তাকে চাই যে চুরি করে না, আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না, আমি তাকে চাই যে লুটতরাজ করে না। সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয়, ছাত্ররা দেখায় দিছে ট্রাফিকগিরি কিভাবে করতে হয়, ছাত্ররা দেখায় দিছে ছাতাবাজি কিভাবে বন্ধ করতে হয়। কালকে দেখছেন না কারওয়ান বাজারে যে দৌড়ানি দিছে পোলাপাইনে, একদল ভাগছে আরেক দল নামছে ছাতাবাজি করতে, পোলাপাইনে যখন দৌড়ানি দিছে শেষ। এই জন্য বলি তারা হলো আধুনিক মুক্তিযোদ্ধা। আমি তাদের প্রতি আমি প্রাউড ফিল করি, আমি তাদের প্রতি খুশি। তোমরাই জাতিকে পথ দেখাইছো। আমরা কলিজা দিয়ে তাদের জন্য দোয়া করি, কলিজা দিয়ে দোয়া করছি, সাপোর্ট দিছি, কথা বলেছি। আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন চাই। সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই। আমরা এটা মাটির মতো চাই না। মাটিটাও এদেশের সোনা, কিন্তু চোরের কারণে কিচ্ছু হয় না, চোরের কারণে কিচ্ছু হয় না। এই জন্য আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে 2 জন আমাদের উপদেষ্টা হয়েছেন। আমি সাধুবাদ জানাই, তাদের দ্বারা কিছু হবে ইনশাআল্লাহ। এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন, আপনারা শুনছেন কিনা। আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে, সেনাপ্রধান সহ 3 বাহিনীর সামনে আমার ছাত্ররা, তারা ছাত্র কিন্তু যে ম্যাচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি। তাহলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি আছে। তবে এদের এই অর্জনটা যেন নষ্ট হয়ে না যায়, এটা আপনি আমি সচেতন থাকতে হবে। লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া জায়েজ কিনা। দেখেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম, শুনেন, আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম, কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল, ডাল, চাউল, আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে। এক মহিলারে দেখলাম, এই মোটা মহিলা, হে এইভাবে করে 5 কন্টিন তেল লইয়া যাইতেছে। এগুলা মানুষের কাজ, এগুলা হারাম। বলেন এগুলা কি? ছোট বাচ্চারাও বলে। দেখেন আমার বাচ্চারা শোনেন কথা, আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে, তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে। তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা 5টা, 4টা, 2টা, 3টা, 1টা করে তেলের কন্টিন নিয়ে গেল, তোমরা একটাও আনতে পারলা না। আমার মেয়ে অল্লাহি, আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে, আপনি তোবা করেন। আমার মেয়ে, আমার 7 বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে, আব্বু আপনি তোবা করেন। আমি বললাম কেন? কই এগুলো হারাম। আপনি কেন বললেন এটা আনলাম না? 7 বছরের মেয়েও বুঝে এটা হারাম, আর এটা সব লুট করে নিয়ে গেছে। এগুলি মাল খাস নাই, সবাই আগুন ঢুকাইছ পেটের ভিতরে। এতদিন তুই না খাইয়া আসিলি, এতদিন তোরে আল্লাহ খাওয়ায় নাই, এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লইয়া টানাটানি করস। হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই। অন্যের রিজিক নিয়ে টানাটানি করে শুধুমাত্র হায়নারা। কারা? বলেন কারা? যারা এগুলা লুটতরাজ করছে তাদের মধ্যে, হায়নাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা কি পার্থক্য দেখেন? শেষ প্রশ্ন, দেশের লুটপাট ডাকাতি হচ্ছে, অনেকেই বলছে আগেই ভালো ছিল, এ কেমন স্বাধীনতা। আপনি যখন এতক্ষণ তো এই ওয়াজই করলাম, আপনিই বলেন আগেও সাদা দিছেন, এখনো যদি দেওয়া লাগে তো পার্থক্য কি হইল?
জ্বালাও পোড়াও যদি এখনো করেন তো পার্থক্য কি হইল? রাস্তা যদি এখনো বন্ধ করেন পার্থক্য কি হইল? সব বন্ধ করতে হবে, সব বন্ধ। কত কষ্টের কথা বলি, বাংলাদেশের বিভিন্ন ব্রিজ বানাইছে 40 বছর আগে, এখনো চান্দা তোলে, দেখছেন না? তো ব্রিজ একটা বানাইছে কয় কোটি টাকা দিয়ে, এটা তুলতে কয় বছর লাগে, কিন্তু আজীবন টাকা, আজীবন কি টাকা উঠতেছে। আপনি একটা কথা বুঝেন, ব্রিজ একটা বানাইছেন, তো ব্রিজ যে আপনি বানাইছেন এটার মধ্যে 5 কোটি টাকা খরচ হয়েছে। আপনি যতক্ষণ 5 কোটি টাকা না উঠে অতদিনই আপনি কি টাকা তুলতে পারেন, এটার বৈধতা আছে। কিন্তু এরপরে 1 টাকাও কারোর জন্য জায়েজ নাই, রাষ্ট্রের জন্য জায়েজ নাই। এটা জনগণের উপর অত্যাচার। আমার গাড়ির চাক্কা যে চলে, আমি একটা ট্যাক্স দেই না বছরে? কথা কর না কেন? প্রত্যেক গাড়ির ট্যাক্স আছে কি না? এরপরে আবার চাঁদাবাজি কেন? এরপরে কেন হবে? এমন রাষ্ট্র আমরা চাই না, আমরা পরিবর্তন চাই। এক কথা শেষ। আগে কি হয়েছে এডিও শুনতে চাই না, আমরা কি চাই? পরিবর্তন চাই। এই লুটতরা যারা করছে, আচ্ছা বলেন তো, আবারও বলি, একজন ছাত্র সংসদ ভবনের সিটে বসা বিড়ি খাইতে পারে? তার মাথার মধ্যে কি কমন সেন্স ছিল না যে আমি এখানে বসে বিড়ি কিভাবে টান দিলাম? এটা আমার বাংলাদেশের আইন প্রণয়নের একটা পবিত্র স্থান হইল সংসদ। এখানে যাইতে কত পরিশ্রম করা আপনি চিন্তা করছেন? হেনে বয়ে বইয়াতে সিগারেট খায়। বঙ্গ কি বলে, প্রধানমন্ত্রীর সিটে যে হেতে ফায়ের উপরে ফা তুল্লা হইছে, তো তোর বিবেকের মধ্যে কুত্তায় ফেসা পড়ছিল তখন? খালি লাফাইতেছেন, অনেক কিছু হয়ে গেছে, কিচ্ছু হয় নাই, এখন কিছুই হয় নাই। শোনেন, আইন মানার একটা মানসিকতা। আমি দেশের অনেক, আপনারা জানেন আমি পৃথিবীর অনেক দেশেই গেছি, হয়তো বাচ্চা থাকলে আরো যাব। বিদেশিরা যে আইন মানে, এটা মানার একটা মেন্টালিটি আছে। আপনি যতক্ষণ পর্যন্ত আইনের ব্যাপারে সচেতন না হবেন, আপনারা কেউ আইন মানাইতে পারবে? মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গায় ওভারটেক করা যাবে না। আপনি যদি সচেতন হন, আপনি কিন্তু ওভারটেক করবেন না। এখানে লেখা আছে গাড়িটা সর্বোচ্চ গতিবেগ 80 কিলোমিটার। আপনার যদি সচেতনতা থাকে, আপনি কিন্তু এটা 90 কিলোতে কখনো চাপ দিবেন না। এই মানসিকতা যতক্ষণ না আসে, আমাদের দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা। আচ্ছা একটা ঘটনা বলি, বাঙালি ফান খায় কেমন? কথা কর না কেন? আমি কিন্তু প্রথম হজ করছি 2005 সালে। তখন মেসফালার রাস্তার মাথায় একটা হোটেল ছিল, ঢাকা হোটেল। কি হোটেল? আচ্ছা ঢাকা হোটেল। এখন আমাদের সাথে কিছু লোকেরা পান খায়, তো বললাম তারা কই যায় দলে দলে? কয় ঢাকা হোটেলের কাছে যায়। জিজ্ঞেস করলাম কেন? কয় হ্যাঁ ফান পাওয়া যায়। কিরে, শোনেন বাঙালির অবস্থা। গেলাম ঢাকা হোটেল দেখতে, যাইয়া দেখি ঢাকা হোটেলের পাশে ফান খাইয়া যে কি ফালায়, হ্যাঁ পিসকি, মানে পাহাড় বানায় রাখছে। মানে পান খাইয়া সাবায়া সাবায়া যে ফালাইছে মুখ থেকে, একটা এরকম বড় স্তূপ হয়ে আছে সৌদি আরবে। জিজ্ঞেস করলাম এটি কারা করছে? সব সোনার বাংলার লোকেরা করছে। গাড়িতে উঠলাম, জেয়ারা করতে যাবো, কোথায় যাচ্ছিলাম মনে নাই। তো এক মুরব্বী খত করছে, ড্রাইভার ছিল মিশরি। মানে সে খত করার সাথে সাথে মানে টিস্যু একটা টান দিয়া মানে বাঙালির হাতে দিছে, আমাদের ওই মুরব্বীর হাতে দিছে। তো দেওয়ার পরে আমি তারে জিগাইলাম আরবিতে, তুই এত তাড়াতাড়ি এটা দিলি কেন? হেতে কয় বাঙালি খবিস। পৃথিবীর কোন দেশে, কোন সভ্য দেশে আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতে দেখবেন না। আমি ভুটান সফরে 9 দিন ছিলাম। ভুটান একটা অমুসলিম দেশ। একদিন একটা ব্যক্তিকে, কোনো ড্রাইভারকে, রাস্তায় ঘাটে কোনো পাবলিককে 9 দিনের মধ্যে একদিন একটা লোককে সিগারেট খেতে দেখিনি।
পৃথিবীর সুখী দেশের 10টার মধ্যে 7 নম্বরে ভুটান। রাস্তা একটা সিগারেট খাইতে দেখি নাই, আর আমার দেশের পুলিশ ডিউটি অবস্থায় সিগারেট খায়। কুমিল্লার সৌরাঙ্গী স্টোর আছে না একটা, ওই যে বাদশা মিয়ার বাজারের মোড়ে। আচ্ছা, আমি এনো দাঁড়ায় আছি তো মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ তো আমাদেরকে চিনে। আমি দাঁড়ায় আছি, সে আমাকে খেয়াল করেন, একজন ট্রাফিক পুলিশ খাইতেছে সিগারেট। তখন আইন হয়েছে প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। তো উনি প্রথম খেয়াল করে নাই, আমি তো দাঁড়ায় আছি। একটু পরে উনি আমারে দেখছে, আমি তো দেখে আমি বললাম 100 টাকা জরিমানা দেন। তো সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে, কয় হুজুর লজ্জা দিয়েন না। আচ্ছা, কেউ যদি ধূমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে? পুলিশ করবে না? তো পুলিশ যদি খায় কে করবে? এজন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে, সচেতনতা। বিশ্বাস করেন, সব কথা হাসিয়া উড়েন না, সচেতনতা লাগবে। এজন্য দেশের লুটতরাজ ডাকাইতি সব বন্ধ করতে হবে। সব অস্ত্র, কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন, এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে। তো যারা অস্ত্রগুলা নিছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো? তারা কি করবে? মসজিদ পাহারা দিবে, মন্দির পাহারা দিবে, এগুলো দিয়া এরা ডাকাইতি করবে। এরা কি করবে? এ স্বাধীনতার পরও একদল বন্দুক লইয়া বাগছিল, আমার বাপের কাছে শুনছি। খবরদার, এটা আপনাদের দায়িত্ব। 18 কোটি নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা বনিতাকে দায়িত্ব নিতে হবে। আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না। সতর্ক হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে।